Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে খতিয়ান। খতিয়ানকে ইংরেজিতে লেজার বলা হয়। তো এই খতিয়ানটা করে দেখানোর জন্য আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করছে, যার কারণে কোনো প্রকার বইভিত্তিক আলোচনা ছাড়াই বিক্ষিপ্তভাবে আমি এই খতিয়ানটা নিয়ে আলোচনা করছি। এই খতিয়ানটা হিসাবের খুব সহজ একটা অধ্যায়, খুব সহজ একটা ক্ষেত্র, খুব সহজেই খতিয়ান করা যায়, আর এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। অনার্সের প্রথম বর্ষ থেকে শুরু করে একদম শেষ বর্ষ পর্যন্ত এই খতিয়ানটা কাজে লাগে। ধরো আমরা যখন শুরু করি, নবম থেকে শুরু করে নবম, দশম, অনার্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, সব ক্ষেত্রেই কিন্তু খতিয়ানটা প্রয়োজন পড়ে। মানে খতিয়ানটা নাই এমন কোনো ক্লাস বা ইয়ার হিসাব বিজ্ঞান বা কমার্সের জীবনে হয় না, সাধারণত হয় না, খতিয়ানটা লাগে। তো খতিয়ান খুবই ইম্পর্টেন্ট। আর আমি দেখছি যে এই খতিয়ানটা নিয়ে আমরা যারা এখন অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি এই মুহূর্তে, তো তাদের মধ্যে অনেকেই দেখছি আমি, আমার ক্লাসমেট যারা, অনেকেই কিন্তু খতিয়ানটা নিয়ে সমস্যায় পড়ে খতিয়ানটা হয়তো ভুলে গেছে বা ভালোভাবে বুঝে করে আসেনি, এরকম হয়ে থাকতে পারে। তো এটা নিয়ে লজ্জা পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজ। একবার শিখে নিলে সারা জীবনের জন্য হয়ে যায়। তো এই খতিয়ানটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হচ্ছে টি ছক, আরেকটা পদ্ধতি হচ্ছে চলমান জেড ছক। তো খতিয়ানের দুইটা পদ্ধতির মধ্যে একটা টি ছক এবং আরেকটা চলমান জেড ছক। তো টি ছকটা খুবই জনপ্রিয় এবং আমার কাছে কিছুটা সহজই মনে হয় টি ছক পদ্ধতিতে খতিয়ান করাটা। আর চলমান জেড ছকে খতিয়ান করাটা একটু বিদঘুটে, বারবার জেড টানতে হয়, মানে জেড টানতে হয় বলতে জেডটা হিসেব করতে হয়। এই কারণে এটা আমার কাছে বিরক্ত লাগে। আমি চলমান জেডে করি না, আমি সবসময় টি ছকটাই পছন্দ করি। এখন মনে করো খতিয়ান করার সময় ধরো পরীক্ষার মধ্যে আসলো যে খতিয়ান করতে হবে, তো সেটা তুমি কোন নিয়মে করবা, টি ছকে না চলমান জেড ছকে? দুটা পদ্ধতি শেখার পরে তোমার কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে তুমি সেই পদ্ধতিটাতেই খতিয়ান করবা। তবে এখানে একটা ব্যাপার দাঁড়ায় যে তাহলে আমি যদি যেটা ইচ্ছা সেটাতেই করি, তাহলে দুইটা পদ্ধতি শেখার দরকার কি? সহজে একটা শিখে নিলেই তো হয় না। অনেক সময় হইতে পারে যে পরীক্ষার মানে প্রশ্নে লিখে দিল যে তুমি চলমান জেড ছকে খতিয়ানটা করে দেখা, তখন কি করবা? তো তখন তো ভেজালে পড়ে যাবা। তো এই কারণে আমি মনে করি যে চলমান জেড ছকটা এবং টি ছকটা দুটোটাই ভালো করে শিখে রাখা দরকার। তাই একটা শিখলে যথেষ্ট ভালো হবে না। তো টি ছক এবং চলমান জেড ছক যেভাবেই আমরা খতিয়ান করি না কেন, খতিয়ান করার আগে কিন্তু আমাদেরকে ভালো করে জাবেদাটা জানতে হবে। জাবেদা ছাড়া খতিয়ান করা সম্ভব না। জাবেদা এক্সপার্ট না হলে খতিয়ান করা সম্ভব না। জাবেদা যদি ভুল হয় তাহলে খতিয়ান ভুল হবে। তো জাবেদার ডেবিট ক্রেডিট দিয়েই কিন্তু খতিয়ান করা হয়। সো জাবেদাটা মোস্ট ইম্পর্টেন্ট, আগে জাবেদাটা ভালো করে শিখতে হবে। তো আমি আমার এই আলোচনার মধ্যে জাবেদা কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখাবো না, মানে ব্যাখ্যা করে দেখাবো না। আমি জাবেদা সম্পর্কে যদি তোমাদের দুর্বলতা থাকে, ঘাটতি থাকে, তাহলে তোমরা একটু কষ্ট করে আমার ফার্স্ট স্টেজ অফ অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞানের প্রথম সিঁড়ি বইটা ডাউনলোড করে নিও। সেখানে আমি প্রায় 50-এর মতো জাবেদা আলোচনা করেছি। এমনভাবে আলোচনা করেছি যে যেইভাবে আলোচনাটা
কোনো দিন কোনো বইয়ে করা হয়নি। আমি নিজের মনের মতো করে সাজিয়ে খুব সুন্দর করে জাবেদাটা আলোচনা করার চেষ্টা করেছি, যাতে পড়ার পরে একটা স্টুডেন্টের মনে আর কোনো প্রশ্ন না থাকে, মানে কোনো প্রশ্ন রেখে আমি আলোচনা করিনি। একদম ভেঙে চুরে যতটুকু সম্ভব, যতটুকু মানে খুঁটিনাটি ব্যাপার আছে সব ভেঙে চুরেই কিন্তু আমি আলোচনা করেছি। তো সেই বইটা তোমরা যদি ডাউনলোড করে নাও, তাহলে যদি জাবেদার প্রবলেম থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না। তোমরা বইটা ডাউনলোড করার জন্য কষ্ট করে আমার গ্রুপে যেতে হবে। আমাদের ফেসবুক গ্রুপটাতে আমি আমার বইটাকে আপলোড করে দিয়ে রাখছি, জাস্ট ওইখান থেকে একটু খুঁজে ডাউনলোড করে নিলেই হবে। আমাদের ফেসবুকের গ্রুপের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/groups groups accounting tutorial তো গ্রুপসের পরে অ্যাকাউন্টিং টিউটোরিয়াল দিয়ে এন্টার করলেই তোমরা আমার ফেসবুকের গ্রুপটা পেয়ে যাবে। এই গ্রুপের মধ্যে যে ফাইল আছে, একটা ফাইল নামে অপশন দেখবা, আগে পরে মোবাইলে কোথায় দেখায় জানি না, কম্পিউটারের একটা সেটিংসে বা ইয়েতে থাকতে পারে। ফাইলসে গেলে আমার এই বইটা পাবা, অথবা আমার পোস্টগুলা, এই গ্রুপের পোস্টগুলা সিমোর দিলে বা প্রথম দিক থেকে দেখে একটু খুঁজলেই আমার এই বইটা তোমরা পেয়ে যাবা। তো ফেসবুক থেকেই তোমরা এই বইটা ডাউনলোড করতে পারো। আর যদি তাও খুঁজে না পাও, তাহলে একটু কষ্ট করে ধরো আমাকেই ফেসবুকে নক করলে আমাকে ফেসবুকে পাবা, facebook.com/অতৃপ্ত.কোরআন। তো এই ইউআরএলটা দিয়ে যদি তোমরা ফেসবুকে এন্টার করো, তাহলে আমার ফেসবুক আইডিতে তোমরা ঢুকে যাবা। আর ফেসবুক আইডিতে যদি যাও, তাহলে আমাকে জাস্ট একটা নক করো যে ভাইয়া আপনার বইয়ের লিঙ্কটা, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আরও একটা লিঙ্ক আছে, আমি এই মুহূর্তে ঠিক তোমাদেরকে দিতে পারছি না, চেষ্টা করবো পরে ভিডিও এডিটিংয়ের সময় সরাসরি ভিডিওর একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আমার এই মুহূর্তে লিঙ্কটা মনে নেই, এই কারণে দিলাম না। তো এই হচ্ছে জাবেদার জন্য, জাবেদা না, এখানে হিসাব বিজ্ঞানের প্রথম সিঁড়ি বলতে একদম সব কিছুই মোটামুটি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সব কিছুই এটাতে দিয়েছি। জাবেদা ছাড়াও আরও অনেক ব্যাপার আছে, সো বইটা ডাউনলোড করে নিলে খুবই বেটার হবে। তো এই ছিল জাবেদার কথা। এবার আমরা আসি খতিয়ান। তো খতিয়ান করতে গেলে জাবেদা করা লাগবে, জাবেদা ছাড়া খতিয়ান করা সম্ভব না। তো এই কারণে আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাবেদা। তো জাবেদা আসে তো লেনদেন থেকে, তো জাবেদা না, আমাদের প্রথম জিনিসটা হচ্ছে লেনদেন। কিছু লেনদেন লাগবে, লেনদেনের পরে লেনদেন দিয়ে আমরা জাবেদা করব। খেয়াল করো, আমি এখানে কিছু লেনদেন তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে ক্রয় করা হলো, বিক্রয় করা হলো, এইগুলো হচ্ছে লেনদেন। তো এই লেনদেনগুলো দিয়ে আমরা কিন্তু প্রথমে খতিয়ান জাবেদা করব। এই লেনদেনগুলো দিয়ে জাবেদা করব, জাবেদা করার পরে জাবেদা থেকে খতিয়ানটা করব। তো মোস্ট ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা জাবেদা করে নিতে হবে, তারপরে খতিয়ান করতে হবে। তবে অ্যাডভান্স লেভেলে কিন্তু এই লেনদেন থেকে জাবেদা করে তারপরে খতিয়ান করা হয় না, সরাসরি এই লেনদেনগুলো থেকেই খতিয়ান করা হয়। তো এই লেনদেনগুলো থেকে খতিয়ান সরাসরি করার জন্য প্রথমেই যদি আমরা চেষ্টা করি, তাহলে কোনোভাবেই পারবো না। আমরা যখন জাবেদা থেকে লেনদেন থেকে জাবেদা করব, জাবেদা দিয়ে খতিয়ান করব, করতে করতে একটা পর্যায়ে আমাদের মধ্যে একটা এক্সপার্টনেস তৈরি হবে, যার মাধ্যমে আমরা কোনো প্রকার জাবেদা করা ছাড়াই আমরা এই লেনদেনগুলোকে খতিয়ানে রূপান্তর খতিয়ানে পোস্টিং দিতে পারবো। তো তার জন্য এক্সপার্টনেস দরকার, দক্ষতা দরকার। তো দক্ষতা ছাড়া হবে না, আগে দক্ষতা অর্জন করতে হবে, তারপর এটা এমনিতেই হয়ে যাবে। তো ফার্স্ট থিং হচ্ছে যে খতিয়ান করার আগে আমাদের জাবেদা করতে হবে। আমি এখন এগুলোর জাবেদাটা করছি। আমি কিন্তু জাবেদার ব্যাখ্যা করব না এখানে, আমি সরাসরি জাবেদাগুলো শুধু করেই যাব এখানে। ধরো ক্রয় করা হলো, এটার জাবেদা কি হবে? ওকে, আমি একটা ডেটের গড় নিচ্ছি, ডেটের গড় নিলে একটু সুন্দর হবে।
মনে করি এইগুলো হচ্ছে ডেট, হ্যাঁ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এই সবগুলো হচ্ছে ডেট। আর এই ডেটগুলো হচ্ছে মার্চ 2015, এই হচ্ছে তারিখটা। তো এখানে ধরো আমরা জাবেদা করব ডেটের, ধরো 1 তারিখের জাবেদাটা কি হবে, 1 তারিখের জাবেদা হবে ক্রয় করা হলো 3000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট ডেবিট 3000 টাকা এন্ড ক্রয় করা হলো নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। ওকে, আমাদের জাবেদা হলো। আমি একটু স্পেসটা কমাই নিচ্ছি যাতে লেখাগুলো একটু কাছাকাছি হয়। ওকে, আমাদের 1 তারিখের জাবেদাটা হয়ে গেল। এবার আমরা 2 তারিখের জাবেদাটা করব। দেখো 2 তারিখে কি বলছে যে বিক্রয় করা হলো 5000 টাকা। তো বিক্রয় করা হলো 5000 টাকা, এটার জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট 5000 বিক্রয় হিসাব ক্রেডিট 5000 হয়ে গেল আমাদের 2 তারিখের জাবেদা। এবার আমরা 3 তারিখের জাবেদাটা করব। ওকে, 3 তারিখের জাবেদা, 3 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে জমা দেওয়া হয়েছে 400 টাকা। ওকে, 400 নগদান হিসাব ক্রেডিট 400। এবার আমরা 4 তারিখের জাবেদা দেব। আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট 6000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট 6000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 6000 টাকা। 5 তারিখে যেটা হলো বাকিতে বিক্রয় করা হলো, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট 300 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট 300 টাকা। জাবেদার কারণ দেওয়া লাগে, আমি কিন্তু কারণ দিচ্ছি না, কারণ কারণ খতিয়ানে কোনো কাজে আসবে না, এই কারণে আমি খতিয়ান করতে গিয়ে এখানে কোনো প্রকার কারণ টানিনি। ওকে, এই হচ্ছে আমাদের লেনদেন, এই হচ্ছে আমাদের জাবেদা। এবার এই জাবেদাগুলোকে আমরা খতিয়ানে ট্রান্সফার করব। তো খতিয়ান করার জন্য আমাদেরকে প্রথমে খতিয়ানের জন্য ঘর আঁকতে হবে। তো এখানে আমি প্রথমে টি ছকটা করে দেখাচ্ছি, টি ছকের পরে আমি চলমান জেড ছকটা করে দেখাবো। তো দেখো খতিয়ানের ঘর টি ছকের জন্য ঘর করতে হলে আমাদেরকে যেভাবে ঘরটা আঁকতে হবে, একটা হেডিং এর ঘর লাগবে,
এই ঘরটাকে সরাসরি মাঝামাঝি দুইটা ভাগে ভাগ করতে হবে। তারপরে এদিকে একটা টাকার ঘর, একটা জাবেদা পৃষ্ঠার ঘর, আর এদিকে একটা তারিখের ঘর। তারপরে আবার সেম এই পাশে একটা টাকার ঘর, একটা টাকার ঘর, তারপরে একটা জাবেদা পৃষ্ঠার ঘর, তারপরে পাশে একটা তারিখের ঘর। মাঝখানে যে বড় ঘরটা সেটা বিবরণে। আমি ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের একটা ঘর। আর ওকে, তো সবসময় মনে রাখতে হবে যে আমাদের টিছকের মধ্যে এই পাশটাকে ডেবিট এবং এই পাশটাকে ক্রেডিট ধরা হয়, তো ডেবিট ক্রেডিট লিখেও দিতে হয়। উচ্চতর ইয়ের ক্ষেত্রে না লিখলেও চলে, তাহলে এক পাশে ডেবিট হবে আরেক পাশে ক্রেডিট হবে নাকি ঘরের। ওকে, দুই পাশে আমি ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম। লেখাগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে না, আমি একটু বড় করে নিচ্ছি যাতে তোমরা দেখতে সুবিধা পাও। ওকে, লেখাগুলো একটু বড় করে নিলাম যাতে তোমাদের জন্য সুবিধা হয় দেখতে। ওকে, একটা ডেবিট পাশ এবং একটা ক্রেডিট পাশ। তো এটা হচ্ছে তারিখের ঘর, তারিখ। এটা হচ্ছে বিবরণ, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে টাকা, এটা আবার তারিখ, এটা বিবরণ, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে টাকা। এই হচ্ছে আমাদের খতিয়ানের মানে কি বলে এটা টিছকের খতিয়ানের ঘর। জাবেদা পৃষ্ঠার ঘরটা কিন্তু একটু চিকন হলেও চলে, কোনো সমস্যা হয় না। এটা একটু চিকন দিও তোমরা। ঘরটা সুন্দর করে আঁকো, কারণ ঘরটা সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না। ওকে, আমাদের ঘর করা হয়ে গেল। এবারে আমরা এখানে এই খতিয়ানটা করব, খতিয়ানে বুস্টিং দেবে। এখন একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, দেখো এই ছিল আমাদের জাবেদাগুলা, যে জাবেদাগুলো আমরা করছিলাম। এই ছিল আমাদের জাবেদাগুলো। দেখো এখন এখান থেকে কয়টা খতিয়ান আমরা করব, বা খতিয়ান কি একই ঘরে হবে না কয় ঘরে হবে, এই ব্যাপারটা ডিপেন্ড করবে
এখানে যতগুলো হিসাব আছে ইউনিক আনকমন হিসাব আছে, মানে ইউনিক অদ্বিতীয় হিসাব যতগুলো আছে ততগুলা কি হবে খতিয়ান হবে। যেমন ক্রয় হিসাবের জন্য একটা খতিয়ান হবে, নগদান হিসাবের জন্য একটা খতিয়ান হবে। এই নগদান হিসাব, এই নগদান হিসাব, এই নগদান হিসাব, এই নগদান হিসাব একটা খতিয়ানে, মানে শুধু একটা নগদান হিসাব খতিয়ানে চলে আসবে। মানে এরকম প্রত্যেকটা নামের জন্য একটা করে খতিয়ান হবে। তবে নাম দুইটা একরকম হলে দুইটা ঘর লাগবে না, একই ঘরে হয়ে যাবে। তো এখানে আমরা ক্রয় হিসাবের জন্য একটা খতিয়ান করব, ক্রয় হিসাব। তারপরে নগদান হিসাবের জন্য একটা খতিয়ান করতে পারবো। তারপরে এখানে নগদান হিসাব এটার জন্য লাগবে না যেহেতু আগেই হয়ে গেছে। তারপরে বিক্রয় হিসাবের জন্য একটা খতিয়ান করতে পারবো, বিক্রয় হিসাব এর জন্য একটা খতিয়ান। তারপর ব্যাংক হিসাবের জন্য একটা খতিয়ান হবে, এই ব্যাংক হিসাবের জন্য, ব্যাংক হিসাব এর জন্য একটা খতিয়ান লাগবে। তারপরে হচ্ছে নগদান হিসাব আগে চলে আসছে, আসবাবপত্রের জন্য একটা খতিয়ান, আসবাবপত্র হিসাব এর জন্য একটা খতিয়ান লাগবে। তারপরে প্রাপ্য হিসাবের জন্য একটা খতিয়ান লাগবে, প্রাপ্য হিসাব। তারপরে এদিকে একটা বিক্রয় হিসাব আছে, বিক্রয় হিসাব আমাদের চলে আসছে পূর্বে, এই যে বিক্রয় হিসাব। তো এখানে খতিয়ান কয়টা করা যাবে? 1 2 3 4 5 6টা, 6টা খতিয়ান আমরা টোটাল করতে পারবো এখান থেকে। তো 6টা খতিয়ান করতে পারবো এখান থেকে। তো আমি তো 6টা খতিয়ান করতে গেলে অনেক বড় হয়ে যাবে, একই নিয়মেই তো সবগুলা করতে হবে। তো আমি এতগুলা করব না, আমি বড় থেকে একটা, মিডিয়াম দেখে একটা করব। ক্রয় হিসাবের একটা খতিয়ান করব আর বিক্রয় হিসাবের একটা খতিয়ান করব। এই দুইটা খতিয়ান আমি করব, আর বাকিগুলা করব না। তো পরীক্ষায় উল্লেখ থাকতে পারে কোন কোন খতিয়ানগুলো তোমাদের করে দিতে হবে, সেটা প্রশ্ন সাপেক্ষ। আমি শুধু খতিয়ান করাটা দেখাচ্ছি। এখানে 6 রকমের খতিয়ান করা যেত, আমি শুধু 2 রকমের খতিয়ান করব, একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাবের। তো একটা খতিয়ানের নাম হবে, আমরা প্রথমে নগদান হিসাবের খতিয়ানটা করি। তো ওকে, এইটার নাম হবে, এই ঘরটার নাম হবে নগদান হিসাব। এই খতিয়ানটার নাম নগদান হিসাব। একটু সাজিয়ে নিচ্ছি, দেখো এখানে তারিখের ঘরে তারিখ হবে, আগে সালটা দিতে হবে 2015। আমরা মার্চের খতিয়ান করছি, মার্চ। এদিকেও 2015 মার্চ। ওকে, এই তারিখের ঘরে তারিখটা দিয়ে নিলাম। ওকে, এখন দেখো আমরা খতিয়ানটা করব। খেয়াল করো, আমরা নগদান হিসাবের খতিয়ান করছি। তো এইটা নগদান হিসাব না, এটা নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। তার মানে হচ্ছে ক্রেডিট দিকে টাকার ঘরে 3000, নাম লিখবো ক্রয় হিসাব। খতিয়ান করার সময় যে হিসাবটা আমরা যে হিসাবের খতিয়ানটা করব তার টাকা তার পাশেই লিখবো, বাট নামটা লিখবো বিপরীত নামটা, উল্টা নামটা লিখবো সবসময়। তো এখানে ক্রেডিট দিকে এই নগদান হিসাব ক্রেডিট, এই কারণে ক্রেডিট দিকে টাকার ঘরে 3000, বাট নামটা হবে ক্রয় হিসাব। ওকে, ক্রেডিট দিকে টাকার ঘরে আমরা লিখছি 3000, নামটা হবে ক্রয়, নামটা হবে
ক্রয় হিসাব। তারপরে এখানে নগদান হিসাব ডেবিট ৫০০০ টাকা, তার মানে ডেবিট দিকে ৫০০০ টাকা, নাম হবে বিক্রয় হিসাব। দেখো এখানে নগদান হিসাব ডেবিট, এই কারণে ডেবিট দিকে ৫০০০ টাকা, নাম হবে বিক্রয় হিসাব। ডেবিট দিকে ৫০০০ টাকা, নামটা হবে বিক্রয় হিসাব। নেক্সট নগদান হিসাব এখানে গেল, এখানে একটা নগদান হিসাব ক্রেডিট আছে, তার মানে ক্রেডিট দিকে ৪০০ টাকা, নাম হবে ব্যাংক হিসাব। ক্রেডিট দিকে ৪০০ টাকা, নামটা হবে ব্যাংক হিসাব। আমি কিন্তু একটা ভুল করে ফেলছি জানো, ভুলটা হচ্ছে এটা ছিল ১ তারিখের এন্ট্রি, এটা হচ্ছে মার্চ ২ তারিখের এন্ট্রি, আর এটা হচ্ছে মার্চ ৩ তারিখের এন্ট্রি। আমি তারিখগুলো দিতে ভুলে গেছিলাম। মার্চ ৩, তো সেইভাবে না দিলেও চলে। ওকে, ৪০০ টাকা। এখন আমাদেরকে নেক্সটে দেখতে হবে, নেক্সটে কি আছে। ৪ তারিখে এখানে বলা হলো যে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট ৬০০০ টাকা, তার মানে ক্রেডিট দিকে ৬০০০ টাকা, নামটা হবে আসবাবপত্র হিসাব। ওকে, ক্রেডিট দিকে ৬০০০ টাকা, নামটা হবে আসবাবপত্র হিসাব। ওকে, আমি এখানে লিখছি আসবাবপত্র হিসাব। এটা হচ্ছে ৪ তারিখের লেনদেন। এবার আমরা ৫ তারিখেরটা দেখব। ৫ তারিখে কোনো নগদান হিসাব নাই, আছে কোনো নগদান হিসাব নাই। ক্রেডিট ওকে, তাহলে আমাদের হয়ে গেল, কিন্তু আর কিন্তু কোনো এখানে বাকি নেই লেনদেন পোস্টিং দেওয়া। এই ৫টার মধ্যে ৪টাতে নগদান হিসাব ছিল, আমরা ৪টা লেনদেন পোস্টিং করলাম। এবার ৫টা লেনদেনের পরে এবার আমরা জেড টানবো। আমাদের হিসাব যখন করা শেষ হবে তখন আমরা জেড টানবো। ওকে, জেড টানার জন্য আমি তো আর আমার তো লাগবে, দাঁড়াও আমি একটা লাইন নিচ্ছি, আমার কাজে লাগবে এটা। সেটা একটু ওকে, ওকে সরি, এটা আমার অন্য কাজ ছিল, একটু পরে দেখবে, এটা কাজ আছে, একটু খেয়াল করো। আমরা জেড টানবো যখন, তো জেড টানতে গেলে আমরা এই দেখতে হবে, অনুমান করতে হবে কোন দিকে টাকার অংশ বেশি। তো ডেবিট দিকে এই ডেবিট পাশে টাকার পরিমাণ বেশি না এই ক্রেডিট পাশে টাকার পরিমাণ বেশি। তো যে পাশে টাকার পরিমাণ বেশি সেই পাশের টাকাগুলো আগে যোগ করব। তো আমাদের দেখা যাচ্ছে এই পাশে টাকা বেশি, তো এই পাশের টাকাগুলো যোগ করব। তো যোগ করার জন্য একটা তো রেখা তো টানতে হবে।
রেখা টানার জন্য আমি এটা নিয়েছিলাম। ওকে, তো দেখো এখানে এই টাকাগুলো যোগ করলে ৬,০০০, ৩,০০০, ৯,৪০০, ৯,৪০০ টাকা আমরা এখানে লিখে ফেলবো। ৯,৪০০ টাকা লিখে ফেললাম। আর ৯,৪০০ টাকা লেখার পরে একটা ডাবল টান দিতে হবে। এই ৯,৪০০ টাকা এনে এই দিকে টাকার ঘরে বসাতে হবে। তো আমরা সেম কাজটা করব। একটু অসুন্দর হয়ে যাচ্ছে, আমি আসলে সুন্দর করার চেষ্টা করছি জিনিসটা। তো দেখো ৯,৪০০ টাকা এদিকে না বসাইলাম আমরা, ৯,৪০০, এবং এটাও আন্ডারলাইন করে দিলাম। এই হলো আমাদের প্রথম কাজটা। যেদিকে টাকা বেশি সেদিকে টাকা যোগ করে ওদিকে তো বসাবো, এবং বিপরীত পাশে এনেও বসাবো। বসানোর পরে এই ৯,৪০০ টাকা থেকে এদিকে সবগুলো টাকা বিয়োগ করব। তো আমরা যদি ৯,৪০০ টাকা থেকে এই ৯,৪০০ থেকে আমরা বিয়োগ করব এই ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা কত হবে? ৪,৪০০ টাকা। ওকে, এই ৪,৪০০ টাকা বসবে এখানে। ৪,৪০০, এই টাকাটা হচ্ছে ঘাটতি টাকা, ডিফিসিয়েন্সি টাকা। এই টাকাটাকে বলা হয় ব্যালেন্স সিডি। ঘাটতিটাকে সবসময় ব্যালেন্স সিডি বলা হয়। তো এই কারণে আমরা এইদিকে লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি ৪,৪০০। এটার তারিখটা হবে যে মাসের খতিয়ানটা হচ্ছে ওই মাসের সর্বশেষ তারিখ। তো মার্চ ২ তারিখের মার্চ মাসে যেহেতু আমরা করছি, মার্চের সর্বশেষ তারিখ হচ্ছে মার্চ ৩১। তাহলে ব্যালেন্স সিডিটা হবে মার্চ মাসের ৩১ তারিখ। মার্চ ৩১, যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না, মার্চ ৩১ তারিখ। এবার এই ব্যালেন্স সিডিটাই এর পরের মাসের প্রথম তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। যেমন ধরো এখন কি মার্চ ৩১ না, মার্চ ৩১ তারিখের পরের তারিখ কোনটা? এপ্রিল ১ তারিখ। তো ঠিক এ পাশে নিচে কিন্তু মার্চের পরে হচ্ছে এপ্রিল। এপ্রিল, মার্চের পরে এপ্রিল ১, মার্চের পরে এপ্রিল ১ তারিখ, এই মার্চ ৩১-এর পরে এপ্রিল ১ তারিখ। তো এপ্রিল ১ তারিখে এই ব্যালেন্স সিডি যে পাশে আছে তার বিপরীত পাশে, যদি সিডিটা এই পাশে থাকতো ব্যালেন্স সিডিটা, তাহলে আমরা এই পাশে এপ্রিল ১ লিখতাম। তো বিপরীত পাশে এপ্রিল ১ লিখতে হবে। ডেবিট পাশে থাকলে ক্রেডিটে, ক্রেডিট পাশে থাকলে ডেবিট পাশে। তো এপ্রিল ১ তারিখে এটা ব্যালেন্স সিডিটা হবে ব্যালেন্স বিডি। এই বিডি এই টাকাটা, এই ৪,৪০০ টাকা, ৪,৪০০ টাকা। তো এতটুকুই আমাদের নগদান হিসাবের খতিয়ান, আর কিছুই নেই এখানে। জ্যাট টানার পরে আমাদের কাজ শেষ। তো খতিয়ান করা আমরা শিখে ফেললাম, টি ছকে কিভাবে খতিয়ান করতে হয়। একদমই ইজি। মূল ব্যাপারটা হচ্ছে খতিয়ান করার সময় একটা জিনিস ফলো করতে হবে। আমরা যখন নগদান হিসাবের খতিয়ান করব, তখন নগদান ক্রেডিট হলে ক্রেডিট দিকে টাকাটা লিখবো, নামটা লিখবো ডেবিটের, মানে বিপরীত পাশের নামটা লিখবো। আর যখন ক্রয় হিসাবের খতিয়ান করতাম, যদি ক্রয় হিসাবের খতিয়ান করতাম, তাহলে কি লিখতাম? ডেবিট দিকে ৩,০০০ টাকা লিখতাম, নাম লিখতাম, এই নগদের নামটা নগদান হিসাব লিখতাম। তো এইরকমই যেই খতিয়ানটা করব
সেই খতিয়ানটা যদি ক্রেডিট হয় ক্রেডিটের করে টাকাটা লিখবো, যদি ডেবিট হয় ডেবিটের করে টাকাটা লিখবো, নাম লিখবো তার বিপরীতটা, অর্থাৎ ক্রয় হিসাব করলে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব লিখলে মানে নগদান হিসাব করলে লিখবো ক্রয় হিসাব। আর যদি বিক্রয় হিসাবের খতিয়ান করতাম এখন লিখতাম নগদান হিসাব, নগদান হিসাবের খতিয়ান করতে গেলে লিখতে হবে বিক্রয় হিসাব। এভাবে প্রত্যেকটা, যদি এখানের কথা ভাবি তাহলে আসবাবপত্র হিসাবের খতিয়ান করতে গেলে আমরা এই জায়গাতে ডেবিট দিকে লিখতাম ৬০০০ টাকা এবং নাম লিখতাম নগদানের। আর যদি নগদানের খতিয়ান করি তাহলে ক্রেডিট দিকে লিখতাম ৬০০০ এবং কথাটা লিখতাম ডেবিটের আসবাবপত্র হিসাবে। তো এইভাবে খতিয়ানটা করা হয় টিচকে। এই নিয়ম আমি আরেকটা সহজ করে ছোট্টভাবে আরেকটা খতিয়ান করে দেখাবো। তো এবারে চলো আমরা বিক্রয় হিসাবের খতিয়ানটা করে ফেলি। ঘর তো আগেরই তৈরি করা ছিল, এবার জাস্ট নগদান হিসাব না আমরা লিখবো বিক্রয় হিসাব, বাকি সবকিছু আগের মতোই। এবার দেখো বিক্রয় হিসাবে এখানে বিক্রয় হিসাব নাই, এখানে আছে একটা বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে ক্রেডিট দিকে টাকার ঘরে ৫০০০, নাম হবে নগদান হিসাব। ক্রেডিট দিকে টাকার ঘরে ৫০০০, নাম হবে বিক্রয় হিসাব। ওকে, আমরা লিখে ফেললাম টাকাটা। এবার তারপরে এন্ট্রি, তারপরে বিক্রয় হিসাব আর কোথায় আছে, এখানে আছে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে টাকার ঘরে ৩০০, নাম হবে প্রাপ্য হিসাব। ওকে, ক্রেডিট দিকে টাকার ঘরে কত হবে, ক্রেডিট দিকে টাকার ঘরে ৩০০ না ৩০০, ক্রেডিট দিকে টাকার ঘরে ৩০০, নাম হবে প্রাপ্য হিসাব। এটা মার্চ কত তারিখের ছিল, আমি আবারও ভুল করলাম, এটা হচ্ছে ২ তারিখের এন্ট্রি, আর এটা ২ তারিখের এন্ট্রি, আর এটা ছিল মার্চ ৫ তারিখের এন্ট্রি। ওকে, প্রাপ্য হিসাব। এবার আর কোনো এন্ট্রি আছে, এখানে আর কোনো এন্ট্রি নাই, দুইটা বিক্রয় হিসাব ছিল, আমরা দুইটাই পোস্টিং দিয়ে ফেললাম। এখন দেখো আমরা কাজ কি, আমাদের কাজ হচ্ছে বড় পাশের টাকাটা আগে যোগ করব। তো বড় পাশ কোনটা, মানে বেশি টাকা আছে কোন দিকে, এদিকে তো 0 আর এদিকে আছে ৫৩০০, তো এই জায়গার টাকাটা বেশি, তাহলে আমরা এই টাকাটা আগে যোগ করব। যোগ করলে কত হবে, ৫৩০০। এই জায়গাটাতে একটু ফাঁকা রেখে লিখার যোগফলটা করাই ভালো। একবারে এখানে লিখে এখানে আন্ডারলাইন দিয়ে তারপরে যোগফলটা করতে গেলে একটু ভেজাল হতে পারে। মনে করো হঠাৎ মনে হলো যে কোথাও ভুল হয়েছে, তখন আর কারেকশন বা এডিট করার সুযোগ পাবে না। এই কারণে এই জায়গাটা একটু ফাঁকা রেখে লেখাটাই কিন্তু ভালো। তো যোগফল করার পরে ডাবল আন্ডারলাইন দিয়ে এটা সমাপ্ত করতে হবে। এই ৫৩০০ টাকা এসে বসবে ঠিক এই পাশে, ঠিক এই পাশে বসে যাবে ৫৩০০। সেম এই পাশে একটা আন্ডারলাইন এবং নিচে ডাবল লাইন হবে। ওকে, আমরা উপরে একটা আন্ডারলাইন দিয়ে তারপর নিচে ডাবল লাইন দিব। এবার এই ৫০০০ টাকা, এই ৫৩০০ টাকা থেকে এখানে টাকাগুলো বিয়োগ করব। তো এখানে তো কোনো টাকা নাই, টাকা নাই মানে 0 টাকা। তো 0 টাকা মানে 0 টাকা, ৫৩০০ টাকা থেকে 0 টাকা বিয়োগ দিলে কত থাকবে, ৫৩০০ টাকাই থাকবে। দ্যাট মিনস এখানে ঘাটতি আছে ৫৩০০ টাকায়, ৫৩০০ টাকা। তো এই ইয়েটা হবে, এটা হবে মার্চের সর্বশেষ তারিখের ওকে, এটা হবে মার্চ সর্বশেষ তারিখ কত, মার্চের সর্বশেষ তারিখ হচ্ছে ৩১ তারিখ, তাহলে এটা মার্চ ৩১ তারিখ হবে। এই টাকাটার নাম হবে ব্যালেন্স
সিডি, ব্যালেন্স সিডি, সিডি। তো ব্যালেন্স সিডি, তোমরা ইংলিশে লেখো সি অবলিক ডি বা যেভাবে ইচ্ছে এভাবে লিখতে পারো, বইয়ে অনেকভাবেই লিখে। ব্যালেন্স সিডি, সিডি সিডি মানে ক্রেডিট ডাউন, বিডি মানে ব্রড ডাউন। তো সিডি বিডি সম্পর্কে আমার পেজে আলোচনা করছি, এখানে আলোচনা করতে যাচ্ছি না। তো ব্যালেন্স সিডি 5300, এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী মাসের 1 তারিখ, মার্চের পরে এপ্রিল, না মার্চের পরে এপ্রিল 1, পরবর্তী মাসের 1 তারিখে এটা ব্যালেন্স সিডিটা হয়ে যাবে ব্যালেন্স বিডি, মানে বিপরীত পাশে। ব্যালেন্স সিডি যে পাশে তার বিপরীত পাশে লিখতে হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত? 5300। এই তো হয়ে গেল আমাদের কি খতিয়ান, বিক্রয় হিসাবের খতিয়ান করা হয়ে গেল। এবার আমাদের টোটালি 3টি ছকে কিভাবে খতিয়ান করতে হয় আমরা জেনে গেলাম। আমাদের দুবারই ব্যালেন্স সিডি ডেবিট পাশে আসলো, এই কারণে এটা এই ব্যালেন্সটাকে আবার বিডি করতে গিয়ে আমরা ক্রেডিট পাশে লিখলাম। যদি ব্যালেন্স সিডিটা এই পাশে আসতো, আই মিন এদিকে টাকার অংশ বেশি থাকতো, তো এই পাশে টাকাটা যোগ করে তারপরে এই পাশে এনে বসাইতাম। বসানোর পরে এই টাকাটা থেকে এই টাকাগুলো বিয়োগ দিতাম, দেওয়ার পরে যেটা থাকতো এই টাকাটার নাম হতো ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা তখন এই পাশ দিয়ে হতো। তো এই পাশ দিয়ে হওয়ার পরে আমরা ব্যালেন্স বিডিটা এপ্রিল 1 লিখতাম এই পাশে, যে ব্যালেন্স বিডি, এই এখানের ঘাটতি টাকাটা আবার এখানে লিখতাম। তো তোমরা আর কয়েকবার কিছু জিনিস চর্চা করলে হয়ে যাবে, বই দেখে চর্চা করো। আমি এতগুলা করে দেখালে তো টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, যা বোরিং তোমরাও হবে আমিও হব। তো আমি আর টি ছকে খতিয়ান দেখাচ্ছি না, এখন আমি চলমান জ্যাড ছকে খতিয়ান করা দেখাবো। ওকে, আমি এখন চলমান জ্যাড ছকের একটা ঘর আঁকছি। চলমান জ্যাড ছকে টাকার ঘর কিন্তু 4টা হয়। তো দেখো এটা হচ্ছে হেডিং এর ঘর, এই হেডিং এর ঘরের 4টা অংশ হবে টাকার, একটা হবে জাবেদা পৃষ্ঠার, এদিকে একটা হবে তারিখের, একটা তারিখের, আর এদিকে টাকার ঘর হবে 4টা। তো আমি আগে 2টা পার্ট করে নিই, তাহলে এখানে 2টা টাকার ঘর হবে। এই 2টা টাকার ঘরকে আবার একটু ভাগ করে নিতে হয়। এই চলমান জ্যাড ছকের ঘর আমাদের এটাই। চলমান জ্যাড ছকে কোনো ডেবিট পাস বা ক্রেডিট পাস বলতে কিছু থাকে না। ডেবিট পাস ক্রেডিট পাস বলতে কোনো কিছুই থাকে না। এবার দেখো এই তো ঘর, এবার ঘরের নামগুলো আমরা লিখবো। আমি ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছি। ওকে, এই ঘরটার নাম হচ্ছে তারিখ, এই ঘরটার নাম হচ্ছে বিবরণ, এই ঘরটার নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এই ঘরটার নাম হচ্ছে ডেবিট টাকা, এই ঘরটার নাম হচ্ছে ক্রেডিট টাকা, এই ঘরটার নাম হচ্ছে চলমান জের ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে,
আমাদের ঘর করা হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে আমরা খতিয়ানে পোস্টিং দেব। তো তার আগে আমরা কোন খতিয়ানটা করছি তার নাম তো লিখতে হবে। ওকে, আমরা এখন নগদান হিসাবের খতিয়ানটা করব। তাহলে নগদান হিসাব, উপরে নামটা লিখতে হবে। এবার তারিখের ঘরে কত হবে? তারিখ ছিল না 2015 মার্চ 1 তারিখ। ওকে, মার্চ 1 না কত আমরা জানি না, মার্চ মাস। ওকে, এবার আমরা পোস্টিং দেব। দেখো আমি এখন জাবেদায় যাচ্ছি। নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। তার মানে ক্রেডিটের ঘরে 3000 নাম হবে ক্রয় হিসাব। ওকে, দেখো এই ক্রেডিটের ঘরে আমরা লিখব 3000, নামটা হবে ক্রয় হিসাব। ওকে, হয়ে গেল। এবার তার প্রত্যেকবার আমাদের জেড টানতে হবে। দেখো এখানে ক্রেডিটের টাকা, তার মানে এই মুহূর্তে ডেবিট এবং ক্রেডিট, ডেবিটের টাকা 0, ক্রেডিটের টাকা 3000। এই 3000 টাকা ক্রেডিটের ঘরে প্রথমেই বসে যাবে। 3000 টাকা ক্রেডিটের ঘরে, মানে ব্যালেন্স 3000 টাকা ক্রেডিটের। আরো অনেক আগে বলে নিচ্ছি, দেখো এই চলমান যেটা অনেক নিয়মই করা যায়। তো আমি যে নিয়মটা ফলো করি, অনেকগুলা নিয়মে আমি করি, আমার কাছে সবগুলা নিয়মই একই রকম মনে হয়। তো তোমাদের কাছে কোন নিয়মটা সহজ মনে হবে তা তো আমি জানি না, আমি সবগুলাই বলছি। দেখো তুমি টাকাটা লেখার ক্ষেত্রে প্রথম নিয়মটা হচ্ছে, এটা একটু কঠিনই, যে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা ঘরের টাকার মধ্যে কার টাকা বড়, মানে কার টাকা বেশি, কত টাকা বেশি, যার টাকা বেশি তার ঘরে টাকাটা লিখবো, যত টাকা বেশি তত টাকা লিখবো। তো কার টাকা বেশি, আমি এখানে একটা নোট দিচ্ছি, দেখো কিভাবে এটা, কার টাকা বেশি, তারপরে কত টাকা বেশি। এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। জানার পরে আমরা ব্যালেন্সটা লিখবো। আর এখানে দেখো কার টাকা বেশি, যার টাকা বেশি তার ঘরে লিখবো, যার টাকা বেশি, কার টাকা বেশি ডেবিটের টাকা, তার মানে তার ঘরে লিখবো, তার ঘরে টাকাটা লিখবো, তার ঘরে লিখবো, ঠিক আছে, লিখবো। আর কত টাকা বেশি, যত টাকা বেশি ঠিক তত টাকা লিখবো, ঠিক আছে এটা। তাহলে দেখো এখানে ডেবিটের টাকা বেশি না ক্রেডিটের টাকা বেশি, এখানে ক্রেডিটের টাকা বেশি, ঠিক আছে। তাহলে এখানে ক্রেডিটের টাকা বেশি, কার টাকা বেশি, এখানে ক্রেডিটের টাকা বেশি। তাহলে ক্রেডিটের টাকা যদি বেশি হয়, কত টাকা বেশি, ডেবিটের চাইতে ক্রেডিটের কত টাকা বেশি, 3000 টাকা বেশি। তার মানে কত টাকা বেশি, 3000 টাকা বেশি। তাহলে আমরা ক্রেডিটের ঘরে 3000 টাকা লিখবো, চলমান জেরে ক্রেডিটের ঘরে 3000 টাকা লিখবো। অথবা প্রথম দিকে এত কঠিন করে চিন্তা না করে এই নিয়মটা দিয়ে পুরো অঙ্কটা করা যাবে। তো আরেকটা নিয়ম হচ্ছে, প্রথম দিকে এত কিছু চিন্তা না করে যদি ক্রেডিটের ঘরে প্রথম টাকাটা বসে, চলমান জেরের ঘরেও 3000 টাকাই বসবে। যদি প্রথম দিকে প্রথম অঙ্কটা ডেবিটের ঘরে বসে, তাহলে চলমান জেরে ডেবিটের ঘরে ঠিক তত টাকাই বসবে। এটা হচ্ছে একটু সহজ পদ্ধতি, তবে একটু বড়। দেখো তারপরে হচ্ছে এখানে নগদান হিসাব ডেবিট 5000 টাকা, নগদান হিসাব ডেবিট কত, 5000 টাকা। তার মানে ডেবিটের ঘরে 5000 নাম হবে বিক্রয় হিসাব। তাহলে আমরা ডেবিটের ঘরে লিখলাম 5000, নামটা হবে বিক্রয় হিসাব। তারিখটা লিখতে ভুলে যাই না, এখানে 1 তারিখ হবে। আর তারপরে হচ্ছে তারপরের তারিখটা হচ্ছে মার্চ 2 তারিখ। ওকে, বিক্রয় হিসাব।
এখন আবার জেড টানতে হবে। এখন আমরা কি করব, এই নিয়মটা যদি ফলো করি তাহলে এই নিয়মে করলে আমরা এখন এটা কাটি হ্যাঁ। কার টাকা বেশি এখন? ক্রেডিটের 3000, ডেবিটের 5000। তাহলে কার টাকা বেশি? ডেবিটের টাকা বেশি। সো এখানে ডেবিটের টাকা বেশি। তাহলে তার মানে আমরা ডেবিটের ঘরে লিখবো, ঠিক আছে? তার ঘরে লিখবো না, ডেবিটের ঘরে লিখবো। ওকে, ডেবিটের ঘরে লিখবো। কার টাকা বেশি? ডেবিটের টাকা বেশি, তার মানে ডেবিটের ঘরে টাকাটা লিখবো চলমান জেরের ক্ষেত্রে। এখন কত টাকা বেশি? ডেবিটের কত টাকা বেশি? ক্রেডিটের আছে 3000, ডেবিটের আছে 5000। তাহলে ডেবিটের কত টাকা বেশি? ক্রেডিটের চাইতে ডেবিটের 2000 টাকা বেশি। তাহলে আমরা টাকার ঘরে লিখবো, মানে চলমান জেরে ডেবিটের ঘরে 2000 টাকা লিখবো, ঠিক আছে? ডেবিটের ঘরে 2000 টাকা লিখবো। লিখলাম ডেবিটের ঘরে 2000। এটা একটা পদ্ধতি। আবার আরেকটা নিয়মে করা যায়, আমি 2000 কেটে দিচ্ছি। আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে যে চলমান জের কত আছে? চলমান জের হচ্ছে কত? 3000 টাকা, বা সরি যেটাই হোক। আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই নিয়মটা হচ্ছে আরেকটা, যে আমরা প্রথমে তোমাদেরকে দুইটা নিয়ম দেখাচ্ছিলাম না। একটা হচ্ছিল যে প্রথম যে আমরা 3000 টাকা লিখছিলাম, এই 3000 টাকা ক্রেডিটের ঘরে হলে চলমান জেরের ঘরে 3000 হবে, ডেবিটে হলে ডেবিটের ঘরে চলমান জেরে 3000 টাকা লিখে ফেলতাম। কিন্তু এখন এই রুলসটার পরের নিয়মটা কি? এই রুলসটার পরের নিয়মটা হচ্ছে ডেবিট হ্যাঁ, ডেবিট এবং ডেবিট যোগ হবে। হ্যাঁ, সরি আমার টাইপিং সমস্যা হচ্ছে। ডেবিট এবং ডেবিট যোগ হবে, অর্থাৎ ডেবিটে যোগ হবে। দরকার নেই এটা এবং দেয়ার ট্যাব দিয়ে দিচ্ছি। ডেবিট যোগ হবে, তারপরে ক্রেডিট যোগ হবে। তারপরে আরেকটা কথা হচ্ছে ডেবিট ক্রেডিট বিয়োগ বা কাটাকাটি হবে। আবার ক্রেডিট বা ডেবিট বিয়োগ বা কাটাকাটি হবে। এখন দেখো, ডেবিট যোগ হবে, ক্রেডিট যোগ হবে, আর ডেবিটে ক্রেডিটে বিয়োগ বা কাটাকাটি হবে, ক্রেডিটে ডেবিটে বিয়োগ বা কাটাকাটি হবে। এই নিয়মটা আমরা ফলো করব। এই নিয়মটা যদি ফলো করি তাহলে কিভাবে করব দেখো। এখানে বিক্রয় হিসাব, সরি, আমরা তো এই 3000 টাকা এখন ক্রেডিটের ঘরে আছে, এটা হচ্ছে ব্যালেন্স, চলমান জেরে আছে 3000 টাকা। এই মুহূর্তে আমরা লিখলাম বিক্রয় হিসাব 5000। তাহলে এটা হচ্ছে ডেবিটের টাকা, এটা হচ্ছে ডেবিটের টাকা, আর এটা হচ্ছে ক্রেডিটের টাকা। এই মুহূর্তে এটা লাস্ট টাকা হচ্ছে, এদিকে সর্বশেষ টাকা হচ্ছে 5000, এদিকে সর্বশেষ টাকা হচ্ছে 3000। তো সর্বশেষ টাকাগুলা দেখো, এটা ডেবিট, এটা ক্রেডিট। তাহলে ডেবিটে আর ক্রেডিটে কি হবে? বিয়োগ বা কাটাকাটি হবে। ডেবিটে আর ক্রেডিটে বিয়োগ বা কাটাকাটি হবে। তো এখানে ডেবিট এবং ক্রেডিট দুটা কাটাকাটি হবে। তো দেখো যদি কাটাকাটি করি, ডেবিটের আছে 5000, ক্রেডিটের আছে 3000। তাহলে কি হবে? জিনিসটা আমি তোমাদেরকে আরেকটা জায়গায় একটু দেখাচ্ছি কিভাবে কাটাকাটিটা করব। সাপোজ মনে করো ডেবিটের আছে 5000, ক্রেডিটের আছে 3000। তাহলে এই দুইটা কাটাকাটি করে, এই দুইটাকে যদি কাটাকাটি করি তাহলে কম টাকাটা দিয়ে কাটাকাটি করব। তো ক্রেডিট 3000 টাকা ডেবিট থেকে যদি চলে যায় তাহলে ডেবিটের আরো কত টাকা থাকবে? ডেবিটের আরো 2000 টাকা থাকবে। তার মানে ডেবিট থাকবে এই 2000 টাকা। আর যদি এমন হতো, সাপোজ মনে করো ডেবিটের আছে ধরো 15000, আর
ক্রেডিটের আছে ধরো 20,000, তাহলে এই দুইটা আমরা এখন কাটাকাটি করব, ডেবিট ক্রেডিট কাটাকাটি করব ধর 20,000 টাকা। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে ক্রেডিটের টাকাটা, তাহলে ক্রেডিট থেকে ডেবিটটা বাদ দাও, থাকবে কত? ক্রেডিটের ডেবিটে ক্রেডিটে কাটাকাটি করলে থাকবে ক্রেডিটের কত টাকা থাকবে? 5,000 টাকা থাকবে। এই হচ্ছে চলমান জেরের কাহিনী। তো দেখো এখানে আমি তো আমার ইচ্ছে মতো নিয়ম দিয়ে করি, আবার আরো কিন্তু নিয়ম আছে, আরো অনেক নিয়মে এই চলমান জেরের টাকাটা লেখা যায়। তো সেসব নিয়ম আমি দেখাচ্ছি না, এগুলা যখন তোমরা করবা তখন করতে করতে জেনে যাবা। আচ্ছা, এই ব্যাপারে পরে লেকচার দেব। এখন যে কথাটা হচ্ছে এটা হচ্ছে যে ডেবিটের আছে 5,000 আর ক্রেডিটের ব্যালেন্স হচ্ছে 3,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দাও, ছোটটা বাদ দিয়ে দিতে হবে সবসময়। 5,000 থেকে 3,000 বাদ দিলে আর ডেবিটের কত থাকবে? ডেবিটের 2,000 টাকা থাকবে। চলমান জেরের ঘরে হবে ডেবিটের টাকা 2,000। এই হচ্ছে কাহিনী। তারপরে দেখো তারপরে কি আছে, এই নগদান হিসাব গেল। এখানে নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 400 টাকা। তো নগদান হিসাব ক্রেডিট 400 টাকা, তার মানে ক্রেডিটের ঘরে 400, নাম হবে ব্যাংক হিসাব। ওকে, ক্রেডিটের ঘরে 400, নাম হবে ব্যাংক হিসাব। তারিখটা কত ছিল ভুলে গেলাম, তারিখটা ছিল 3 তারিখ। ওকে, মার্চ 3 তারিখ। এবার দেখো এদিকে সর্বশেষ টাকা হচ্ছে 4,000 আর এই দিকে সর্বশেষ টাকা হচ্ছে 2,000। এটা না, এটা কিন্তু উপরের টাকা, এটা সবার নিচের যে টাকাটা 2,000 টাকা। এবার দেখো এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে এই ডেবিটে আর ক্রেডিটে বিয়োগ বা কাটাকাটি হবে। বিয়োগ বা কাটাকাটি হবে কিভাবে? এই 2,000 টাকা বড়, এই 400 টাকা ছোট, তাইলে এই 2,000 থেকে 400 টাকা বাদ দাও, থাকবে কত? 1,600 টাকা। তার মানে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে ডেবিটের আছে 2,000 আর ক্রেডিটের আছে 400। ডেবিটের আছে ধরো 2,000 আর ক্রেডিটের আছে কত? 400। আমরা যদি ডেবিট ক্রেডিট কাটাকাটি করি তাহলে থাকবে কি? থাকবে ডেবিটের থাকবে, কারণ ডেবিট তো বড়, ডেবিট যেহেতু বড় ডেবিটের অংশটা থেকে যাবে। তাহলে ডেবিটের থেকে যাবে 1,600। তাহলে চলমান জেরের ঘরে মানে ডেবিটের জেরের ঘরে বসবে 1,600 টাকা, বা যেটা বড় থাকবে সেটার ঘরে কিন্তু টাকাটা বসে। তো এই 2,000 এবং 400 এই লাস্ট ব্যালেন্স গুলোর মধ্যে ডেবিটের টাকাটা বড়, দ্যাট মিন্স ডেবিটের ঘরেই বসবে। তো এই 2,000 থেকে 400 টাকা বাদ দিলে কত হবে? হবে 1,600 টাকা। এটা আমি এভাবে নির্ণয় করলাম না, অন্যভাবেও নির্ণয় করা যায়। অন্যভাবে নির্ণয় করা যায় কেমনে? এই নিয়মটা দিয়ে দেখো, এই নিয়মটা দিয়ে দেখাচ্ছি। আমি লিখলাম না। এখন কার টাকা বেশি, কত টাকা বেশি, আমরা এটা ইয়ে করেও লিখতে পারি, এই কথাটা ফলো করেও লিখতে পারি। কার টাকা বেশি? এখানে এদিকে আছে 5,000, এদিকে আছে 3,400, তাহলে এই এখানে ডেবিটের টাকা বেশি। তার মানে কি ডেবিটের টাকা বেশি, তাহলে ডেবিট করে লিখবো। কত টাকা বেশি? এদিকে আছে 5,000, এদিকে আছে 3,400। তাহলে দেখো আমরা ক্যালকুলেটরে যদি হিসাব করি, 5,000 বিয়োগ 3,400, তাহলে 3,400 কত থাকলো? 1,600 টাকা। তার মানে কত টাকা বেশি আছে? ক্রেডিটের চাইতে ডেবিটের বেশি আছে 1,600 টাকা। 1,600 টাকা। দেখো একই ব্যাপার ঘটলো। কার টাকা বেশি? ডেবিটের টাকা বেশি, তার মানে ডেবিটের ঘরে লিখবো। কত টাকা বেশি? 1,600 টাকা বেশি, তার মানে 1,600 টাকা লিখবো। তার মানে ডেবিটের ঘরে 1,600 টাকা লিখবো। তো লিখে ফেললাম ডেবিটের ঘরে 1,600 টাকা। তোমার কাছে যেইভাবে করতে ভালো লাগে সেভাবে করলেও পারো, মানে 2,000 থেকে 400 বাদ দিলেও 1,600 হয়, আবার ওইভাবে করলেও হয়। তোমরা যেভাবে ইচ্ছে এভাবে করতে পারো। আমরা যখন করি না, আমরা কিন্তু এত নিয়ম দিয়ে করি না, আমরা এটা অটোমেটিকলি হয়ে যায়, নিজের ভিতরে একটা রুলস কাজ করে। তোমরা করতে করতে দেখবা যে তোমার ভিতরে একটা মানে নিয়ম তৈরি হয়ে গেছে, তুমি তোমার মতো করে ফেলতে পারতেছো। তো এত কিছু আমি জানি এটা কঠিন মনে হচ্ছে, এই হিসাবটা তোমাদের কাছে একটু জটিল মনে হবে যারা প্রথমবার দেখছো এই ভিডিওটা। আসলে কঠিন না, এটা চর্চার ব্যাপার, এইটা চর্চা করলে কিন্তু সহজ হয়ে যায়। আচ্ছা, আরো কিছু বলবো এটা সম্পর্কে, তবে বাকি লেনদেনগুলো এন্ট্রি করি। আর কি আছে? এখানে একটা নগদান হিসাব আছে ক্রেডিট দিকে 6,000 টাকা। ওকে, আমরা এখন এটা কত তারিখের ছিল? এটা মনে হয় 4 তারিখের ছিল। এই 4 তারিখে নগদান হিসাব ক্রেডিটের ঘরে 6,000, নাম হবে আসবাবপত্র হিসাব। ওকে, ক্রেডিটের ঘরে
6000 নাম হবে আসবাবপত্র হিসাব। এটা ছিল মার্চ 4 তারিখ। ওকে, এখন দেখো, এখন আবার সেম কাজ। এই ক্রেডিটের লাস্ট ব্যালেন্স মানে এদিকে সবার শেষ ব্যালেন্স হচ্ছে 6000 ক্রেডিটের, আর এদিকে সবার শেষ ব্যালেন্স হচ্ছে 1600 ডেবিটের। তার মানে ডেবিট এবং ক্রেডিট দুইটা কি হবে, দুইটা কাটাকাটি হবে। তো দুইটা কাটাকাটি হলে 6000 ক্রেডিটের এবং 1600 ডেবিটের। তো ডেবিটেরটা ছোট, ক্রেডিটেরটা বড়। তো বড় যেটা বড় সেটার ঘরে কিন্তু টাকাটা লিখবো। দ্যাট মিন্স আমরা এখানে টাকাটা লিখবো, এই মুহূর্তে এখানে ক্রেডিটের ঘরে টাকাটা লিখবো। এই 6000 থেকে 1600 বাদ দেবো, মানে কাটবো। তো 6000 থেকে আমরা কেটে দিলাম 1600, দিলে কত থাকলো 4400। এই ঘরে 4400 বসবে, 4400। এটা যদি তোমাদেরকে নিয়ম দিয়ে বুঝাই, এই 4400, তাহলে দেখো এই মুহূর্তে ডেবিটের আছে কত 1600, সরি হ্যাঁ ডেবিটের আছে 1600, ক্রেডিটের আছে 6000। তাহলে দেখো ডেবিটের আছে 1600, ক্রেডিটের আছে 6000। তাহলে ডেবিট এবং ক্রেডিট কাটাকাটি করলে ডেবিট থেকে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ যাবে। তাহলে ক্রেডিট থেকে যদি 1600 টাকা ডেবিট হয়ে যায়, তাহলে আরো কত থাকবে 4400 টাকা। এটা তো আমরা ক্যালকুলেটরে দেখলাম 4400 টাকা থাকবে। এই 4400 টাকা কার থাকবে, 4400 টাকা এই ক্রেডিটের থাকবে। যেহেতু ক্রেডিটটা বড়, তার মানে ক্রেডিটের থাকবে। দ্যাট মিন্স ক্রেডিটের ঘরে আমরা চলমান জেরে ক্রেডিটের ঘরে লিখবো 4400। তাহলে লিখে ফেললাম ক্রেডিটের ঘরে বসবে টাকাটা 4400। ওকে, আর এটা যদি এই নিয়মটা দিয়ে করতাম তাহলে কি দাঁড়াইতো, এদিকে 5000 আর এদিকে, তাহলে এইদিকে বেশি, কার টাকা বেশি, ক্রেডিটের টাকা বেশি। দ্যাট মিন্স এখানে আমরা লিখতাম ক্রেডিটের ঘরে, নাকি ক্রেডিটের ঘরে কত টাকা বেশি, এই দেখো যার টাকা বেশি সবগুলা টাকা 3000, 6000, 9400। তাহলে 9400 এটা থেকে বিয়োগ করব কত, 5000। তাহলে 5000 কত টাকা বেশি, ডেবিট থেকে ক্রেডিট 4400 টাকা বেশি, নাকি? তাহলে 4400 টাকা বেশি। তাহলে কত হলো, 4400 টাকা বেশি, তার মানে ক্রেডিটের ঘরে 4400 লিখবো। এই যে এই রুলসটা কিন্তু কঠিন রুলস। এই রুলসটা তোমরা ফলো করো না, তোমরা ফলো করো যে এখানে লাস্ট ব্যালেন্স 1600, এখানে লাস্ট ব্যালেন্স 6000 এদিকে। তো এটা ডেবিট এবং ক্রেডিট, তো ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, ক্রেডিট ডেবিটও বিয়োগ হবে, বিয়োগ বা কাটাকাটি হবে। আর যদি একই হয় তাহলে সরাসরি যোগ হয়ে যাবে। তো একই হইলে যোগ হয়, এই পর্যন্ত এরকম কোনো এন্ট্রি কিন্তু আমরা পাই না। একই হইলে যোগ হয় কিভাবে লিখবো, এটা পরবর্তী খতিয়ানটা মনে হয় এরকম হবে, তখন আমরা দেখবো যে একই হয় কিভাবে। তো দেখো এখন আপাতত যেহেতু ডেবিট ক্রেডিট হচ্ছে আমরা বিয়োগ করছি, তো বিয়োগ করার ক্ষেত্রে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ যাবে, আর বড়টার ঘরেই টাকাটা বসবে। তো এখানে ক্রেডিটের টাকাটা বড়, তার মানে এদিকে ক্রেডিটের ঘরে টাকাটা বসবে, আর বড়টা থেকে ছোটটা বাদ যাবে। তো বড়টা থেকে ছোটটা বাদ যাওয়ার পরে এদিকে বড়টার ঘরে, দ্যাট মিন্স ক্রেডিটের টাকাটা বড় ছিল, এই কারণে ক্রেডিটের ঘরে জেরের টাকাটা বসছে। তো এই হচ্ছে, এখানে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, আমাদের চলমান জের ছকে খতিয়ান করাটা শেষ হয়ে গেল। তো শেষ যে হলো, জেড টানা লাগবে না, না এখানে হয়তো ডাবল টান দেওয়া যেতে পারে, নাও যেতে পারে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, তোমরা বইয়ে দেখো। দেয়া হয় না চলমান জেড ছকে, কোনো লাস্ট ব্যালেন্স বলতে কিছু থাকে না সম্ভবত, এটাই লাস্ট ব্যালেন্স ধরা হয়। এটার কোনো জেড টানা লাগে না যে এদিক থেকে যোগ করে ওইদিকে ওদিক, এরকম না, এটাই জেড, এটাই সব কিছুর ফলাফল। তো চলমান জেড ছকের হিসাবটা এরকমই, কোনো ডেবিট ক্রেডিট থাকবে না, এইভাবে করতে হবে। তো এখানে অনেকগুলো রুলস আমি তোমাদেরকে দেখালাম, তোমরা করতে গিয়ে অনেক রুলস পাবা। দেখো এখন বলতে পারো যে এত কঠিন রুলস কি করব, আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন অ্যাকাউন্টিং করছি, আমাদের স্যাররা মানে শিক্ষকরা, আমাদের টিচাররা, স্যাররা কিন্তু এত সুন্দর করে, আমি তোমাদেরকে যেভাবে বুঝেছি এত সুন্দর করে বুঝায়নি, কোনোভাবেই বুঝায়নি। আমরা এগুলো নিজেরা করতে হয়ে গেছে। তো তোমরাও করতে দেখবে যে এগুলো রুলস দাঁড়াই যাবে। অ্যাকাউন্টিং এর ছাত্র খতিয়ান একদম ইজি ব্যাপার, এটা মামুলি ব্যাপার। চর্চা করো, চর্চার উপরে সবকিছু, চর্চা করলে সবকিছুই সহজ হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা খতিয়ান করব, সেটা কি খতিয়ান হবে, সেটা হবে বিক্রয় খতিয়ানটাই করি। বিক্রয় হিসাবের খতিয়ানটা আমরা এখন করব। তাহলে বিক্রয় হিসাব
এগুলো কেটে দিই, এগুলো লাগবে না আমাদের। ওকে, দেখো এখন বিক্রয় হিসাবের খতিয়ানটা করছি না, আমি সেকেন্ড রুলটা দিয়ে, তার মানে এই রুলটা দিয়ে করব, এই রুলটা দিয়ে আমরা করব, এই রুলটা না, এই রুলটা আমার কাছে একটু বিদ্যুতে লাগে। তো প্রথম কাজ পোস্টিং দেওয়া, পোস্টিং দেব বিক্রয় হিসাব, এখানে ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিটের ঘরে 5000, নাম হবে নগদান হিসাব। ওকে, ক্রেডিটের ঘরে 5000, নাম হবে কি নগদান হিসাব, নগদান হিসাব। ওকে, ওকে, নগদান হিসাব, নগদান হিসাব। এবার চলমান জেটটা কিভাবে করব? প্রথম দিকে কোনো কিছু করার দরকার নেই, এটা ক্রেডিট টাকা, তো দ্যাট মিন্স ক্রেডিটের ঘরে 5000, প্রথমটা এইভাবে লিখে ফেললাম। যদি ডেবিট হইতো আমরা ডেবিটের ঘরে লিখে ফেলতাম, যদি ক্রেডিট হইতো ক্রেডিট হয়েছে ক্রেডিটের ঘরে লিখে ফেলছি, প্রথমটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। এবার আসো সেকেন্ড, আর বিক্রয় হিসাব কোথায় আছে? আর বিক্রয় হিসাব আছে এখানে, বিক্রয় হিসাব ক্রেডিট, কত টাকা? 300 টাকা, তার মানে ক্রেডিটের ঘরে বসবে 300 টাকা, 300 টাকা। এটার বিপরীত নামটা কি ছিল? সম্ভবত প্রাপ্য হিসাব ছিল, প্রাপ্য হিসাব না, তাহলে আমরা এখানে নামের ঘরে লিখব প্রাপ্য হিসাব। ও, এটা কত তারিখের এন্ট্রি ছিল? দেখছো বারবার আমি তারিখটা লিখতে ভুল করে ফেলি না, এটা ছিল 2 তারিখের। ওকে, এটা 2 তারিখের আর বাকিটা 5 তারিখের, এটা 2 তারিখের। নেক্সট হচ্ছে 5 তারিখের প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন চলমান জেটটা কিভাবে হবে? দেখো ক্রেডিটের সর্বশেষ জের হচ্ছে 300, আর এদিকে ক্রেডিটের সর্বশেষ জের হচ্ছে 5000, তার মানে এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট। আগে কিন্তু ডেবিট ক্রেডিট হতো, এখন কি হয়েছে? ক্রেডিট ক্রেডিট হয়েছে, তার মানে কি ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটেও যোগ হয়। তো দেখো এখানে কি হলো, এদিকে ক্রেডিটের সর্বশেষ টাকা, মানে এদিকে সর্বশেষ টাকা হচ্ছে ক্রেডিটের 300, এদিকে সর্বশেষ টাকা হচ্ছে ক্রেডিটের 5000, তার মানে দুইটা যোগ হয়ে যাবে। এখন কোনো কাটাকাটি না, এখন একই ব্যালেন্স, একই ঘরের টাকা, দ্যাট মিন্স দুটা যোগ হয়ে যাবে। তো 5000 আর 300 যোগ করলে কত হবে? 5000 আর 300 যোগ করলে হবে 5300, সেম ঘরে টাকাটা পড়বে। যদি ডেবিট ডেবিট হতো তাহলে ডেবিটে ডেবিটে যোগ করে ডেবিটের ঘরে টাকাটা লিখতাম, শেষ। আমাদের এখানে খতিয়ান হিসাব, খতিয়ান করা শেষ। দেখো আমরা যখন ইয়ে করছিলাম, টিচক করছিলাম, তখন কিন্তু এই খতিয়ানটা করতে কত সময় লাগতো। এই পাশে আমরা লিখতাম, এই পাশে লিখতাম, লেখার পরে এদিকে জেড টানতাম, এদিকে টাইনে এখানে ব্যালেন্স সিডি, এটা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, কত কিছু করা লাগতো না? এখন কিন্তু এত কিছু করা লাগবে না, জাস্ট এতটুকুই। তবে এটা পরবর্তী মাসে ব্যালেন্স দেখানো যাইতে পারে, এটাই এই 5300 টাকায় পরবর্তী মাসের ব্যালেন্স ইয়ে হয়ে যাবে, বিডি হিসাবে যাবে, বা এটা তোমরা অঙ্ক করলেই এগুলা বুঝবা। চলমান জেটসকের নিয়ম এটাই। তো এখন হয়ে গেল, এখানে আর কোনো খতিয়ানের আর কিছু বাকি রইল না, আমরা খতিয়ান করা দেখে ফেললাম। টিছক এবং চলমান জেটসককে কিভাবে খতিয়ান করতে হয়। তো টিছকের চাইতে চলমান জেটসকটা স্বাভাবিকভাবে কঠিন মনে হইলেও আসলে কিন্তু কঠিন না, এটা আধুনিক পদ্ধতি, চলমান জেটসকটা আধুনিক পদ্ধতি, সো আগের চাইতে এটা সহজই হওয়ার কথা। দিন দিন কিন্তু সবকিছু সহজ হচ্ছে, কঠিন হচ্ছে না, আগের চাইতে এখন সবকিছু সহজের দিকে আসতেছে। সো এটা একটা সহজ পদ্ধতি, হয়তো প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু করতে করতে এটা সহজ হয়ে যাবে। এখন যেটা বলতেছিলাম যে আমরা তো জাবেদা দিয়ে খতিয়ানটা করলাম, এখন লেনদেন থেকে যদি সরাসরি খতিয়ান করতে বলে তাইলে এটা কেমনে করব? স্বাভাবিকভাবে এটা অসম্ভব মনে হইলেও করা কিন্তু যায়, আমরা জাবেদা না করেও লেনদেন দিয়ে সরাসরি খতিয়ান করতে পারি, তবে সেটার জন্য আমাদের মধ্যে একটা এক্সপার্টনেস
তৈরি হতে হবে, সে এক্সপার্টনেসটা আসবে। আর আমরা খতিয়ান করতে 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 একসময় দেখবো যে জাবেদাগুলা খাতায় লেখা লাগতেছে না, জাবেদাগুলা খাতায় না লিখে আমরা এটা মেমোরিতে সেট, মানে মগজের ভিতরে সেট হয়ে গেছে। মগজ থেকে জাবেদা দেখে দেখে আমরা খতিয়ান করে ফেলতে পারবো। ব্যাপারটা অনেকটা এরকম, তবে সেটার জন্য সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আর এখানে আর তোমাদের যদি অনেক সময় এরকম হয়ে যায় যে তোমরা লেনদেন থেকে সরাসরি খতিয়ান করতে পারো না, জাবেদা করেই করতে হয়, তখন তো জাবেদার জন্য যদি কোনো মার্কস না থাকে, যে খতিয়ান করলে শুধু 4 দেবে, জাবেদার জন্য কোনো মার্কস নাই, তখন তোমরা এটা জাবেদা করবা, তারপরে খতিয়ান করবা, অনেক সময় খেয়ে ফেলবে না? তো এই সময় যদি খেয়ে ফেলে, তাহলে এত কম নাম্বারের জন্য এত বেশি সময় দেওয়াটা তো উচিত হবে না। তো তোমরা তখন কি করবা? না পারো ও জাবেদা থেকে মানে লেনদেন থেকে খতিয়ান করতা, না পারো বেশি সময় দিতা, তো তখন কি করবা? তখন তোমরা জাবেদাটা করবা। জাবেদাটা এই যে এখানে আমি কি করছি, জাবেদাটা ডিটেইলস করছি না, ক্রয় হিসাব ডেবিট, তখন তোমরা এটাকে এইভাবে লিখবা, ক্রয় ডে 3000 ক্রে 3000, হ্যাঁ, এরকম দিয়ে করে ফেলবা তাড়াতাড়ি করে। এত কিছু ক্রয় এখানে ক দিয়ে ক ডে 3000 ক্রে 3000 এভাবে দিয়ে তাড়াতাড়ি করে ফেলবা। তারপরে সংক্ষিপ্ত নিয়মটা দেখি, তোমরা সংক্ষিপ্ত জাবেদাটা দেখে তাড়াতাড়ি করলে তাহলে জাবেদা আর বেশি টাইম খাবে না। এটা হচ্ছে যারা সরাসরি করতে পারবে না তাদের জন্য। তবে এটা কিন্তু নবম দশমে নাই, ইন্টারমিডিয়েট লেভেলে কিছুটা আছে, অনার্সে বেশিরভাগ ক্ষেত্রে জাবেদা ছাড়াই খতিয়ান করা লাগে, আবার জাবেদা থেকেও খতিয়ান করা লাগে। তো সেটা অঙ্ক বেদে, চ্যাপ্টার বেদে ডিপেন্ড করে বিভিন্ন রকম টুপে অঙ্কগুলো আসে, এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে যেটা বলা দরকার, যে এই জিনিসগুলো করতে গিয়ে অনেক দেখবা যে অনেক প্রশ্নের সম্মুখীন তোমরা হচ্ছ। তো এই অনেক প্রশ্নের সম্মুখীন যে হচ্ছ, তো এই সমস্যাগুলার প্রশ্নগুলা তোমরা আমাকে করলে আমি তো উত্তর দেবো, বা তোমরা যদি তোমাদের স্যারদেরকে প্রশ্ন করো তাহলে স্যাররা উত্তর দেবে। তো আমি একটা কথা তোমাদেরকে বলছি, মন খারাপ করো না, আমি তোমাদেরকে লিসেনার বা আমার স্টুডেন্টের মতো মনে করেই কথাটা বলছি, তোমরা মাইন্ড করো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখে অ্যাকাউন্টিং এর স্টুডেন্টরা মাঝে মধ্যে একদম সোজা সাপটা বিষয় নিয়ে হামতুল মার্কা বোকার মতো প্রশ্ন করে। বোকার মতো প্রশ্ন করাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, প্রশ্ন করতে পারো, ইচ্ছে মতো প্রশ্ন করতে পারো, তবে তার আগে একটা জিনিস তোমাদের মাথায় থাকতে হবে, যেই বিষয়টা নিয়ে প্রশ্ন করবা সেই বিষয়টা আগে নিজে রিয়ালাইজ করবা, নিজের মনের মধ্যে এটা চিন্তাতে আনবা, মগজে আনবা, আনার পরে নিজে চিন্তা ভাবনা করার পরে দেখবা যে এটার উত্তর খুঁজে পাও কিনা। যদি উত্তর খুঁজে না পাও তাহলে প্রশ্ন করো, আর যদি পেয়ে যাও তাহলে প্রশ্ন করো না। দেখো, সবকিছু নিয়ে প্রশ্ন করতে নাই, কিছু জিনিস নিজে নিজে উদ্ধার করতে হয়, নিজে নিজে খুঁজে বের করতে হয়। তো হিসাব বিজ্ঞানে অনেক কিছু আছে যেটা তোমরা নিজে নিজে চিন্তা করে, গবেষণা করে এটার উত্তরটা তোমরা নিজেরাই খুঁজে বের করতে হবে। তো এটার জন্য স্যারদেরকে খামাখা বিরক্ত করো না, প্রশ্ন করো না। অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর স্যাররা দেয় না বা দিতে চায় না বা দিতে বিরক্ত ফিল করে। তো আমি বলবো যে কোনো প্রশ্ন করার আগে নিজেরা চিন্তা করবা, নিজের মনের মধ্যে চিন্তা করবা যে এটার উত্তরটা কি হতে পারে, এটা এরকম হলো কেন, এটা ওইরকম হলো না কেন, এটা এমন কেন, এটার মানে কি, এই যা আছে সবকিছু তোমরা নিজের মনের মধ্যে আগে চিন্তা করবা। করার পরে যদি উত্তর না পাও, দেন টিচার, প্রশ্ন করতে বাধা নাই, বাট আগে নিজে চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? ওকে, আজকে অনেকক্ষণ বকবক করে ফেললাম, তোমরা বিশ্বাস করবে না, এই খতিয়ানের অধ্যায়টা ভিডিও করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আমি ভিডিও টিউটোরিয়াল করছি, সরাসরি বডি ল্যাঙ্গুয়েজে করছি, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। বডি ল্যাঙ্গুয়েজে করলাম, করার পরে দেখলাম যে না, ভালো হয় নাই। ভালো না হওয়ার কারণে আমি আবার করলাম। কোথায় যেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ওকে, এখানে রাখছিলাম। দেখো, এখানে আমি বডি ল্যাঙ্গুয়েজে তোমাদের জন্য এই এটা করছিলাম।
এই ছিল আমার ভিডিও টিউটোরিয়াল। কোডিং ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের জন্য করছিলাম, কিন্তু করার পরে দেখলাম যে লেখাগুলো আমার নিজের কাছে স্পষ্ট মনে হচ্ছিল না, এই কারণে টোটালি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে নতুন করে আবার কম্পিউটারে করলাম। কম্পিউটারে করার পরে সামান্য একটা কন্ট্রোল জেড টিপার কারণে আমার সবগুলা চলে গেল, ডিলিট হয়ে গেল, আর রিটার্ন করতে পারলাম না। এখন আবার করলাম, যথেষ্ট কষ্ট হয়েছে। তো আমি, তোমরা বিশ্বাস করবা না যে একটা ভিডিও টিউটোরিয়াল বানাইতে আসলে আমাদের কতটা কষ্ট হয়। যখন আসলে নিজেরা না, কখনো বুঝবা না, নিজে যদি কখনো করো তখন বুঝবা আর কি। না হলে আমি সবগুলা বিষয় সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল করে তোমাদেরকে দিয়ে দিতাম, খুবই সহজ হইতো ব্যাপারটা। আসলে সহজ না বলেই করতে পারি না। তো দোয়া রেখো আমি যাতে সবগুলা বিষয় সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল করে তোমাদেরকে দিতে পারি, যারা ভবিষ্যতে যারা আসছে আমাদের পথ ধরে, তাদের জন্য যাতে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করে যেতে পারি। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।